আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এক্সপার্ট ভয়েস আজকের এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর রিয়াজুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। তো স্যার, শুরুতেই আমরা আসলে আপনার শৈশব, বেড়ে ওঠা, পরিবার, এই সব কিছু মিলিয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ তানভীর। প্রথমে আমি টেক্সটাইল ট্রেন্ডকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি ঢাকায় বড় হওয়া, ঢাকায় ভিতরেই আমি আসলে আমার স্কুল কলেজ সবকিছু ঢাকা কেন্দ্রিকই ছিল। তো ফরচুনেটলি আমার ভাগ্যবান, আমরা যে এলাকায় থাকতাম মেরুল বাড্ডা এলাকায়, আনন্দনগর এলাকা, সেই এলাকাটা আসলে গ্রামের মতোই ছিল। মানে ঢাকায় বড় হলেও আমি গ্রামের যেই ফ্লেভারটা, সেই ফ্লেভারটা পেয়েছি। এবং আমরা আসলে ওখানে আদি আদি বলতে যা হয় সেই 81 থেকে আনন্দনগরে ছিলাম। তো সেখান থেকেই আসলে মানে গ্রামের পরিবেশে আমার আম্মা ওইখানে মুরগি পালতো, গাছ লাগাইতো, পুকুর ছিল বাসার সামনে। তো একটা খুব সুন্দর পরিবেশেই, গ্রাম কেন্দ্রিক পরিবেশেই বড় হয়ে ওঠা। এবং আমার স্কুল ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মতিঝিল, আর কলেজ ছিল ঢাকা কলেজ। এবং ওই আনন্দনগর থেকেই আমরা যাতায়াত করতাম, ওখান থেকেই যেতাম। আর এরপরে তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, তখন কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি নাম ছিল, ঢাকা ইউনিভার্সিটির কনস্টিটিউয়েন্ট কলেজ ছিল একটা। আর ওখান থেকেই বড় হওয়া, এটাই হচ্ছে আমার আসলে শৈশব। স্যার, টেক্সটাইল কেন? টেক্সটাইলে ভর্তি হওয়ার মোটিভেশন কোথায় পেলেন বা কিভাবে আসলে টেক্সটাইলে আসলেন, এটা যদি একটু বলতেন। অনেস্টলি বললে, আমরা আমরা যখন টেক্সটাইলে ভর্তি হই সেই 2000 সালে, তখন আসলে টেক্সটাইলে এত ফোকাস ছিল না। এবং আসলে আমি অনেস্টলি জানতাম না, আমার ফ্যামিলিতেও কেউ টেক্সটাইলে জব করে নাই বা টেক্সটাইল রিলেটেড কেউ ছিল না। তো আসলে আমার এক বন্ধু ছিল ঢাকা কলেজের, সুকান্ত। সে বলল টেক্সটাইল অনেক ভালো। আমার ভাই ডাবল স্টার পাইছে, তাও টেক্সটাইলে চান্স পায় নাই, আমরা পরীক্ষা দিই। তো সেখান থেকে আসলে পরীক্ষা দেওয়া, ভর্তি হওয়া। আর বাস্তবে আসলে আমার বুয়েটে পড়ার খুব ইচ্ছা ছিল, বুয়েটে ওয়েটিং লিস্টে ছিলাম। তারপরে যখন টেক্সটাইলে হয়ে যায়, আমার কাজিন ছিল বুয়েটে, তাকে বললাম যে টেক্সটাইলে ভর্তি হবো কিনা। তো সে বললো যে টেক্সটাইলে ভর্তি হওয়া খুব ভালো হবে। আসলে ওইখান থেকে টেক্সটাইলে যে এত ব্রাইট ফিউচার বা টেক্সটাইলে যে জব স্কোপ যে এত বেশি, এখান মানে এটা জেনে আসলে টেক্সটাইলে আমি আসিনি ওই টাইমে, সেই 2000 সালে। তো এখন কি স্যার কোনো আক্ষেপ হয় যে না, আমি তো বুয়েটে যেহেতু ওয়েটিং লিস্টে ছিলেন, মানে ভর্তি হওয়ার একটা পসিবিলিটি ছিল, হয়তো বা ভর্তি হতে পারতেন। তো সেই ক্ষেত্রে মানে ওখানে ভর্তি না হয়ে যে বুটেক্সে ভর্তি হলেন, মানে মানে কলেজ অফ টেক্সটাইলে ভর্তি হলেন, তো এ নিয়ে কোনো আক্ষেপ হয় কিনা না, এখন? মোটেই আক্ষেপ হয় না, বরং আরো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। টেক্সটাইলে ভর্তি হয়ে আমরা যে সমস্ত স্কোপ পেয়েছি, পাশ করার পরে আমরা জব পেয়েছি সহজে। বা আমার বন্ধু যারা বুয়েটে পড়ছে বা ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, তাদের থেকে আমরা অনেক এগিয়ে গেছি, অনেক আগে এগিয়ে গেছি। এবং কোনো আক্ষেপই হয় না, বরং অনেক আসলে মানে শুকরিয়াই আদায় হয় যে খুব ভালো করছি টেক্সটাইলে পড়ে, আল্লাহ তাআলা টেক্সটাইলে পড়াইছে এই কারণে। যাক, খুবই ভালো স্যার। তো এখন যারা এইচএসসি পাশ করছে, তো তাদের প্রতি উপদেশ কি থাকবে আপনার, যে টেক্সটাইলে ভর্তির ব্যাপারে? ডেফিনেটলি, কারণ আমরা আমাদের ইকোনমি, আমাদের দেশের গ্রোথ যেটা, আমরা $45 বিলিয়ন এক্সপোর্ট করি লাস্ট ফিসক্যাল ইয়ারে। এবং আমাদের 85 থেকে 90% ফরেন কারেন্সি আর্ন হয় টেক্সটাইল থেকে। এবং যারা এই সেক্টরে পড়ালেখা করবে আসলে, মানে তারা কিন্তু কিছু কন্ট্রিবিউট করতে পারে। মানে আমরা অন্য অন্য ইঞ্জিনিয়ারিংও পড়তে পারে, কিন্তু তার কিন্তু দেশের ভিতরে স্কোপটা নাই কাজ করার। কিন্তু টেক্সটাইলে কিন্তু ও যা পড়বে তার থেকে অনেক অনেক বেশি ইমপ্লিমেন্ট করতে পারবে। এবং সত্যি এই টেকনোলজি, টেক্সটাইলের যে টেকনোলজি, একটা মজার টেকনোলজি। এবং ছাত্ররা খুবই ইন্টারেস্টেড হবে আসলে, মানে আমি ফিল করি, আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি টেক্সটাইলে পড়লে, মানে বর্তমানে আমাদের যে দেশের জব মার্কেট যদি আমি চিন্তা করি, অ্যানালাইসিস করি, সেদিক থেকে টেক্সটাইল অন্য অন্য সেক্টর থেকে অনেক অনেক এগিয়ে। এবং আমার উপদেশ থাকবে, দে ক্যান চয়েস টেক্সটাইল, যারা একটু ল্যাবোরিয়াস, যারা একটু কাজ করতে চায়, পরিশ্রমী যারা। মানে টেক্সটাইল কিন্তু আসলে একটু আরামের জব না, ইনিশিয়াল স্টেজে একটু যারা কর্মঠ হবে, তারা কিন্তু খুব ভালো থাকতে পারবে। এবং যাদের ধৈর্য থাকতে হবে, টেক্সটাইলের অন্যতম হচ্ছে কাজ করার ক্ষেত্রে ধৈর্য হতে হবে। কারণ ইনিশিয়ালি সে হয়তো বা টেক্সটাইলে যে সুফল বা চাকরির যে বেনিফিট, সেগুলো কিন্তু ইনিশিয়ালি হয়তো বা পারবে না। হুম, হুম। তাকে যখন স্কিল হবে সে, দেন তার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেলে সে আসলে অনেক দূর যেতে পারবে। এবং এখানে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। টেক্সটাইল বলতে অনেক সময় অনেকে বুঝে যে গার্মেন্টস, বা টেক্সটাইলে জব করা মানে গার্মেন্টসে জব করা। তো এই ধারণা থেকে কিভাবে বের হওয়া যায়, বা টেক্সটাইলের বিস্তৃতি নিয়ে যদি দর্শকদের কিছু বলেন।
হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের সময় ছিল। আমরা যখন বের হইতাম তখন ভাবতো টেক্সটাইল মানেই হচ্ছে তাঁতি বা গার্মেন্টস এই ধরনের একটা সবার কনসেপ্ট ছিল। কিন্তু এখন কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল, কম্পোজিট, মানে আমরা তো কম্পোজিট আমাদের দেশে কাজই শুরু করে নাই। অথচ বাইরে কিন্তু টেক্সটাইল কম্পোজিট নিয়ে কাজ শুরু করছে। অটোমোটিভ ইন্ডাস্ট্রিজে টেক্সটাইল ইউজ হচ্ছে। মানে আমরা চিন্তাও করতে পারবো না। মেডিকেল টেক্সটাইল ইউজ হচ্ছে। তো স্কোপ হিউজ। টেক্সটাইল বলতে এখন আসলে যে বস্ত্র বা গার্মেন্টস, এটার বাইরেও টেক্সটাইলের বিস্তৃতি অনেক 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 বেশি। ছাত্র জীবনের কি এমন কোনো স্মৃতি বা কোনো ঘটনা আছে যেই ঘটনা আপনাকে ইন্সপায়ার করে এখনো টেক্সটাইলে টেক্সটাইলের ভর্তি হওয়ার পরে? হ্যাঁ, হ্যাঁ, সেটার ইন্সপিরেশন হচ্ছে যে আমরা ভর্তি হওয়ার পর থেকেই আমরা জানি যে টেক্সটাইলে জবের কোনো মানে প্রবলেম নাই। এটা প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে যে না, জব নিশ্চিত। মানে সেখান থেকেই আসলে আমাদের পড়াশোনার প্রতি আলাদা একটা স্পৃহা জেগে গেছে যে না, টেক্সটাইলে জব আছে, অনেক জব ভালো। মানে সেটা আসলে পড়ার থেকে অন্য জায়গায় যেমন মানুষ বিসিএস নিয়ে পড়তেছে বা অন্য চিন্তা থাকে যে কোথায় জব করবে, টেক্সটাইলের ক্ষেত্রে এই ধরনের আমাদের কোনো চিন্তা ছিল না যে আমরা পাশ করলেই জব পাবো আসলে। এই ধরনের একটা আমাদের আইডিয়া শুরু থেকেই ছিল। ওই সময়ে এই আইডিয়াটা ছিল, কিন্তু এখন যদি আজ থেকে 15 বছর পর্যন্ত যদি আমরা ক্যারিয়ার প্রজেকশন করি, তো টেক্সটাইলের এই সেক্টরের প্রসপেক্ট আপনার কাছে কেমন মনে হয়? এম, আগামী 15-20 বছরের ভিতরেও এই প্রসপেক্ট এরকমই থাকবে, বরং আরো ঊর্ধ্বমুখী ট্রেন্ডের দিকেই যাবে। কারণ আমরা আসলে আমাদের যে সমস্ত কাজ করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিগুলো এখন ভ্যালু এডেড প্রোডাক্ট করতেছে। হুম, হুম। তাহলে ভ্যালু এডেড প্রোডাক্ট করতেছে, এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো এই যুগে আমাকে আরো দক্ষ লোক দরকার। অতএব টেক্সটাইলের ডিমান্ড আরো বাড়বে। যারা দক্ষ হবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাদের ডিমান্ড ডে বাই ডে আরো বাড়তে থাকবে। যারা উচ্চ শিক্ষায় যেতে চায়, তো টেক্সটাইল কেমন সম্ভাবনাময় তাদের জন্য? আমি এক্ষেত্রে বলবো যে আসলে যে কেউ যদি সিএসসি পড়ে বা অন্য ডিপার্টমেন্টে পড়ে, তার কিন্তু হিউজ কম্পিটিশন করতে হয়, তাকে একটা কম্পিটিটিভ এক্সাম অনেক বেশি থাকে। কিন্তু টেক্সটাইল যেহেতু একটা ভলিউম ছোট, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যে সব ইউনিভার্সিটিতে টেক্সটাইল নাই, অত স্টুডেন্ট বের হচ্ছে না, সেক্ষেত্রে ইউরোপে, আমেরিকায় বা বিভিন্ন দেশে টেক্সটাইলের অনেক অপরচুনিটি আছে। যেমন আমি যে বিশেষ করে বলতে পারি জার্মানিতে ডেড স্কলারশিপ, যারা আসলে একটু কষ্ট করে ল্যাঙ্গুয়েজটা করবে। মানে আমি ওখানে যে ডেট স্কলারশিপের যে প্রধান যে স্ক্রুটিনিং করে, সে আমাকে বলছে, সে আসলে আমাদেরই টেক্সটাইলের ফ্রেন্ড ছিল। সে এখন ওইখানকার ড্রেসডেন ইউনিভার্সিটিতে একজন রিসার্চার, এবং বাংলাদেশের ডেট স্কলারশিপে সে রিক্রুটমেন্ট করে। এবং সে কিন্তু ড্যাফোডিলেরও আসলে একটা টিচার ছিল, মাহমুদুল হাসান। সে আচ্ছা, আচ্ছা। চলে গেছে ওই টাইমে। সে আমাকে বললো যে কোনো ছাত্রের যদি B1 বা B2 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ করা থাকে, তো মোটামুটি ধরা যায় সে ডেট স্কলারশিপে 80% কনফার্ম। তার উপরে যদি ফ্যাক্টরিতে ১ বা ২ বছর চাকরি করে, নিশ্চিত সে ডেট স্কলারশিপ অ্যাভেল করতে পারবে। এছাড়া সুইডেনে বুরাস ইউনিভার্সিটিতে সুইডিশ স্কলারশিপ আছে, অনেক স্কলারশিপ আছে। জিআরই, টুফেল দিলে তো ইউএসএ যেতে পারবে। অস্ট্রেলিয়াতে টেক্সটাইলের হিউজ অপরচুনিটি। এই অপরচুনিটিগুলো আসলে কাজ করতে পারবে। আমার মনে হয় যারা হায়ার স্টাডিজে যেতে চায়, তাদের জন্যও টেক্সটাইল নতুন দিগন্ত হতে পারে আসলে। দে ক্যান চুজ টেক্সটাইল। খুবই ভালো স্যার। তো বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় শিক্ষার্থীদের আসলে কোন বিষয়গুলা খুব যত্ন নেওয়া উচিত বলে আপনার মনে করেন, বা ফোকাস করা উচিত? হুম, এটা আসলে আমাদের ছাত্ররা ভুল করে। তারা শুধু ভাবে যে আমাদের একাডেমিক সিলেবাস বা সিজিপিএ বেশি পেলেই ভালো হবে। হুম, মানে হুম। সে জিপিএ এর উপরে বেশি জোর দেয়। কিন্তু এর সাথে তাকে কিন্তু সফট স্কিল ডেভেলপ করতে হবে এবং তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। সফট স্কিল, কমিউনিকেশন স্কিল আসলে তাকে ভ্যালু এড করবে। তার কাজের ক্ষেত্রে, তার মানে জব পাওয়ার ক্ষেত্রে অনেক ভ্যালু এড হবে। এইজন্য আমার মনে হয় তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, অ্যানালিটিক্যাল স্কিলগুলো ডেভেলপ করা, বিভিন্ন সফট স্কিল যেগুলো আছে সেই জিনিসগুলো শিখা আস্তে আস্তে। শুধু পাঠ্যক্রমে একাডেমিক বই না পড়ে বিভিন্ন সফট স্কিল, বিভিন্ন প্রোগ্রাম, পাইথন প্রোগ্রাম, আর প্রোগ্রাম বা এক্সেল, ওয়ার্ড বা আরও যেগুলো সফট স্কিল আছে, সেই জিনিসগুলো, ডাটা অ্যানালাইসিস করার এবিলিটি থাকা, এই জিনিসগুলোর স্কিলগুলা সে যদি গ্রো আপ করতে পারে, আমার মনে হয় সে অনেক দূর এগিয়ে যাবে অন্যদের তুলনায়। আপনার কাছে কি মনে হয় যে আমাদের টেক্সটাইলের স্টুডেন্টদের বা যারা গ্রাজুয়েট হচ্ছে, তাদের মধ্যে কমিউনিকেশন স্কিলের খুব বেশি গ্যাপ থাকে, এবং যার ফলে হচ্ছে যে আমাদের মার্কেটিং বা মার্চেন্ডাইজিং এরিয়াতে হচ্ছে যে টেক্সটাইল ছাড়া অন্য গ্রাজুয়েটদের একটা সুযোগ ওখানে তৈরি হচ্ছে, বা যেই সুযোগটা হয়তো টেক্সটাইলের স্টুডেন্টরা নিতে পারতো? এটা সত্য, আমাদের আসলে একটা কমিউনিকেশন স্কিলের গ্যাপ আছে। বাট এটা আস্তে আস্তে মানে ওভারকাম হচ্ছে। এখন যারা আমাদের গ্রাজুয়েটরা বের হচ্ছে, তাদের কমিউনিকেশন স্কিল কম্পারেটিভলি আগের থেকে অনেক ভালো, এবং তারা সেটা কাভার করতেছে।
স্যার, সিজিপি এর ইম্প্যাক্টটা কেমন আপনার কাছে মনে হয় আমাদের টেক্সটাইল সেক্টরে জব করার ক্ষেত্রে? বাস্তবে আসলে এটা হলো ফার্স্ট চয়েস। আমি সিজিপিএ দিয়ে দেখতে পারতেছি যে ছেলেটার সিজিপিএ রেজাল্ট অনেক ভালো। বাট আসলে একদম যে ফ্যাক্টরিতে জব করবে সেখানে সিজিপিএ এর কোনো আসলে ইমপ্যাক্ট নাই। সেখানে তার এক্সপেরিয়েন্স, সে কত বেশি এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারছে, তার প্রবলেম সলভিং স্কিল কেমন, সে প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করতেছে, তার আসলে মানে ওয়ার্কার বা আরো যারা আছে তার ম্যানেজারিয়াল স্কিল কেমন, এগুলো আসলে হয়তোবা এন্ট্রি লেভেলের সিজিপিএ এটা একটা ফ্যাক্টর। বাট আসলে যখন ২ বছর বা ৩ বছর জব করবে, তখন আসলে সিজিপিএটা অত ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। কিন্তু আসলে সিজিপিএও ভালো করতে হবে। কেউ যদি এখন বলে যে আমার সিজিপিএ লাগবে না, তাহলে তো আসলে তার লার্নিং হবে না। হ্যাঁ? লার্নিং না হলে তো আসলে সে শিখতে পারবে না। এখন যদি বলে যে আমার সিজিপিএ দরকার নাই, আমি ওইখানে যেয়ে এক্সপেরিয়েন্স গ্যাদার করব। তো এই গ্যাপটা পূরণ করতে তার অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা। এইজন্য আমি মনে করি আমাদের ছাত্রদের সিজিপিএর উপরেও জোর দেওয়া উচিত, এমফেসিস দেওয়া উচিত তাদের। আরেকটা বিষয়, আমাদের এই শিক্ষার্থীদের এআই অটোমেশন বা ডিজিটালাইজেশন নিয়ে আসলে কি চিন্তা করা উচিত বা কি ধরনের কাজ করা উচিত তাদের শিক্ষা জীবনে? না, এখন তো আসলে যেহেতু এআই সবকিছুই কনভার্ট হয়ে যাবে, সেহেতু ওই এআই অনুযায়ী তাকে দক্ষ হইতে হবে। মানে রাইট। এআই তাতে ক্যাপাবল অ্যাডজাস্টমেন্ট করার জন্য, অ্যাডপ্ট করার জন্যে তাকে সেই অনুযায়ী দক্ষ হয়েই কাজ করতে হবে। সে যদি এআই এর সাথে তাল না মিলাইতে পারে, যেমন আমি যদি বলি ওই পাহাড়তলি স্পিনিং মিল, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। সেখানে একদম বেল্ট তোলা থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সব অটোমেশন। মানে বাংলাদেশের আমার মনে হয় পাহাড়তলী স্পিনিং মিলই এই ১ম স্পিনিং মিল যে ফুললি অটোমেটেড স্পিনিং মিল। তো সেখানে এই অটোমেশন গুলো কন্ট্রোল করা, সেখানে কিন্তু নরমাল ওয়ার্কারের কাজ না। সেখানে কিন্তু দক্ষ প্রকৌশলীরই দরকার। সে দক্ষ না হলে কিন্তু সে সেটা কন্ট্রোল করতে পারবে না। অতএব ঠিক আছে, এআই আমাকে জব মার্কেট আমার সিঙ্কেজ করবে, কিন্তু যারা দক্ষ তাদের জব মার্কেট আসলে মানে সিঙ্ক হবে না। তারা আসলে তাদের ডিমান্ড আরো বাড়বে এবং ওই অনুযায়ী তাকে তৈরি করা। আচ্ছা, ইন্ডাস্ট্রি 4.0 বা সাস্টেনেবিলিটি, এই বিষয়গুলা স্টুডেন্টরা কিভাবে পাচ্ছে? এই নলেজগুলো বেসিক্যালি আমাদের কারিকুলাম কি ওইভাবে ডেভেলপ করা হয়েছে নাকি এখনো আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে আছে? আ ও মানে আউটকাম বেস এডুকেশন এ ওই ধরনের গুলাই আসলে ফোকাস করা হচ্ছে। রাইট। এখন সব কারিকুলামই ওই আসলে সাস্টেনেবিলিটি, সার্কুলার ইকোনমি, হ্যাঁ? এই জিনিসগুলার উপরে আসলে জোর দিচ্ছে। কিছু করতেছে। কারণ এটা ওবির আসলে একটা আমাদের বাধ্যবাধকতাও ছিল যে সাস্টেনেবিলিটির উপরে জোর দেওয়া হয়। কভার করতেছে, আস্তে করতেছে এবং প্রত্যেকটা সিলেবাসে। যেমন আমি ইয়ান পড়াই, ফাইবারের সাস্টেনেবিলিটি কি হবে, ইয়ানের কি হবে, এগুলো একটা চ্যাপ্টারের শেষে কিন্তু আসলে এড হচ্ছে সিলেবাসে। কারিকুলামগুলা মডিফিকেশন হচ্ছে এবং এই মডিফিকেশন তো আসলে ডে বাই ডে হবে। মানে এগুলো আসলে কন্টিনিউয়াস মডিফিকেশন হবে, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট হবে। এবং ইন্ডাস্ট্রির সাথে আমাকে সামঞ্জস্য রেখেই সেই ডেভেলপমেন্ট গুলো হতে হবে এবং আমাদের সিলেবাসে এগুলো অ্যাড হয়েছে, আগের থেকে অ্যাড হয়েছে, এগুলো মানে ইমপ্রুভ করছে। ইমপ্রুভ করতেছে। আমরা যদি শুরুর দিকে চিন্তা করি, আগে দেখা যেত যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমাদের রিসার্চ করার সুযোগ হুম, একটু কম থাকতো। একটু মানে কি, যদি সিগনিফিকেন্টলি আমরা বলতে পারি যে কম ছিল, বা ওই ইম্প্যাক্টফুল রিসার্চ গুলা খুব কম হতো। হুম। তো এখন কি পরিস্থিতি চেঞ্জ হয়েছে, বা চেঞ্জ হওয়ার জন্য কি আমরা একাডেমিশিয়ানরা কোনো ধরনের স্টেপ নিয়েছি কিনা, বা আপনাদের এন্ড থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কিনা? খুবই সুন্দর কোয়েশ্চেন। আসলে এখন কিন্তু আসলে ছাত্ররা রিসার্চ করে। আন্ডার হুম। গ্র্যাজুয়েট থেকেও করে। তাদের প্রজেক্ট থেকেও তারা পাবলিকেশন করে। স্কোপাস ইনডেক্স, ওয়েব অফ সায়েন্স থেকে ভেরি গুড। মানে এগুলো কিন্তু করতেছে। কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম ২০০৩-০৪ এ আসলে পেপার কি, পাবলিকেশন কি, ছাত্র অবস্থায় আমরা আসলে মানে জানতামই না। কিন্তু সেই তুলনায় এখন আসলে সমস্ত জায়গায় আমাদের বাংলাদেশ রিসার্চ এগিয়ে গেছে। যেমন লাস্টে যদি বলি আমাদের ইউনিভার্সিটিতে ১৯৩ টা স্কোপাস ইনডেক্স পেপার পাবলিশড হয়েছে। হিউজ। তাহলে সেটা কিন্তু আমি যদি কম্পেয়ার করি আমাদের ২০১০ সালে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই তুলনায় কিন্তু আসলে অনেক এগিয়ে গেছে। যদিও এই রিসার্চ গুলো আসলে পেপারের দিক থেকে অনেক বেশি, মানে আমরা আসলে কমার্শিয়ালাইজেশন, রিসার্চ গুলো কমার্শিয়ালি করা, মানে কমার্শিয়ালি ইমপ্যাক্ট যেন ফেলে, তাহলে যখন ফেলতে পারবে ইমপ্যাক্ট, তখন সেটা আসলে ফ্রুটফুল হবে। তো এটা স্যার, আমরা যদি এভাবে চিন্তা করি যে হ্যাঁ, শুরুর দিকে রিসার্চ কম ছিল, এখন রিসার্চ বাড়ছে, এবং হুম, তারপরে বললেন যে ১৯৩টা হুম, 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 মানে পাবলিকেশন হুম, হয়েছে, এটা নাম্বার, হিউজ নাম্বার। হুম, হুম। হয়তো ভবিষ্যতে আমরা দেখবো যে সোসাইটিতে এর ইম্প্যাক্ট ইমপ্যাক্ট পড়ছে বা এক্সাক্টলি। কমার্শিয়ালাইজেশন হচ্ছে। হুম, হুম। এটা তাহলে আমরা এটা কি কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের একটা অংশ হিসাবে ধরতে পারি কিনা? অবশ্যই ডেফিনিটলি এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের একটা অংশ। আচ্ছা, এটা আরেকটা বিষয় যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে রিলেশন,
তো রিলেশনে যাওয়ার আগে প্রথম কোশ্চেন হচ্ছে যে এর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, বা আপনার কাছে কি মনে হয় যে ইন্ডাস্ট্রি একাডেমির মধ্যে কি আমাদের কোনো দূরত্ব আছে কিনা? ডেফিনেটলি এটা আসলে আমাদের বিশাল ল্যাকিংস। আমাদের আসলে ইউনিভার্সিটি আর একাডেমি আর ইন্ডাস্ট্রির ভিতরে কোনো আসলে রিলেশনই নাই। মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। বিকজ আমি তার্কিতে পড়ছি, সেখানে কিন্তু প্রফেসররা ইন্ডাস্ট্রির সাথে একটা হিউজ একটা রিলেশন থাকে। ইভেন ইন্ডাস্ট্রি যখন রিসার্চ আর&ডির কাজ করবে, ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট একটা ইনসেনটিভ দিচ্ছে তার্কিতে, যে তুমি কতগুলো রিসার্চ করতেছো, প্রফেসরদের সাথে তুমি যোগাযোগ আছে কিনা, কানেক্টিভিটি আছে কিনা। যদি কানেক্টিভিটি থাকে, সেক্ষেত্রে তাদের ইন্ডাস্ট্রি কিন্তু আলাদা, গভর্নমেন্টই তাকে ইনসেন্টিভ দিচ্ছে বা তাকে একটা রিওয়ার্ড দিচ্ছে যে না তুমি ভালো করতেছো। সেদিক থেকে কিন্তু আসলে আমাদের দেশে কিন্তু ইন্ডাস্ট্রি একাডেমির ভিতরে কোনো কোলাবোরেশন নাই সত্যিকার অর্থে। চেষ্টা করতেছি, আমরা কিছু এমইউ করতেছি, কিন্তু সত্যিকার অর্থে সেটা ইন্ডাস্ট্রির প্রবলেম সলভ করার জন্য আমরা কাজ করতেছি না, বা আমাদেরও ডাকা হচ্ছে না। কিন্তু এটা কিন্তু করলে ভালো হবে, কারণ এখন কিন্তু মানে অনেক এআই এর যুগ, বা অনেক এক্সপার্টিস কিন্তু আমাদের ফ্যাকাল্টিদের আছে। সেক্ষেত্রে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রবলেম হচ্ছে, সেগুলো যদি আমাদেরকে দেয়, আমরা ছাত্রদের প্রজেক্ট দিতে পারি, সেই প্রবলেম সলভ করার জন্য কিন্তু আমরা সাজেশন দিতে পারি তাদের। এবং এটা গভর্নমেন্টের ক্ষেত্রেও আমি মনে করি, সরকারকেও যদি, ইন্ডাস্ট্রিকে সরকার যদি বলে যে না তোমরা ইনসেন্টিভ পাবা, তোমরা সাবসিডি পাবা, তোমাদের আলাদাভাবে আমরা রিকগনাইজ করবো যদি তোমরা একাডেমির সাথে কোলাবোরেশন করো, এক্ষেত্রে কিন্তু আসলে দেশ এগিয়ে যাবে, রিসার্চ এগিয়ে যাবে, ডেভেলপমেন্ট হবে, নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যারিয়ারটা কি মনে হয় স্যার আপনার কাছে, যে এই রিলেশনটা হচ্ছে না কেন? এটার ব্যারিয়ার হচ্ছে পারসেপশন। মানে আমাদের দেশের হচ্ছে যে একাডেমিক ইন্ডাস্ট্রি যারা আছে, তারা ভাবতেছে যে ওখানে বললে কোনো আসলে কোনো কাজ হবে না বা কি হবে না, সেই পুরানা ধ্যান ধারণা থেকেই তারা আছে, যে তারা আসলে মানে চিন্তা ভিতরে তাদের আমার মনে হয় একটা গ্যাপ আছে, এই কারণে হচ্ছে না। আবার এটাও হতে পারে যে আমাদের আসলে এই স্কুলিং সিস্টেমটা একটু বেশি, যে আমরা আসলে ক্লাসরুমে বেশি ব্যস্ত থাকি। এটাও একটা অন্যতম কারণ হতে পারে, যে আমাদের ক্লাস লোড অনেক বেশি থাকে সমস্ত পাবলিক প্রাইভেট বোথ ইউনিভার্সিটিতে, যে আমরা আসলে এই ক্লাস নেওয়া, পড়ানো, এটার উপরে আমরা বেশি জোর দিই। রিসার্চের উপরে একটু জোর কম দেওয়া হয়, বা ইন্ডাস্ট্রি প্রবলেম সলভ করার ক্ষেত্রে একটু জোর কম দেওয়া হয়। এটাও একটা কারণ হতে পারে যে ক্লাসের উপরে বেশি এমফেসিস দেওয়া হয়, যে পড়ানোর ক্ষেত্রে, যে আমি আসলে ইন্ডাস্ট্রি সলভ করব, যাব, সেটা একটা ব্যারিয়ার। আর আরেকটা ব্যারিয়ার হচ্ছে আসলে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার। মানে ক্লাস করলে বা ইন্ডাস্ট্রিতে গেলে তার ফাইন্যান্সিয়ালি কি হবে, বা সে কিভাবে বেনিফিটেড হবে। সে যদি আসলে ইন্ডাস্ট্রি যদি এরকম একটা মানে চমৎকার যদি একটা প্যাকেজ থাকতো, যে এই প্রবলেম সলভ করলে বা এই কাজ করলে হি অর শি উইল গেট বেনিফিটেড, তো তখন দেখা যেত যে আমাদের যারা একাডেমিশিয়ান আছে, বা তারা একটু আলাদা এফোর্ট দিত বা চেষ্টা করত। এখন আসলে লং টার্মে তারা দেখতেছে যে আমি তো এখানে আসলে বেনিফিটেড হব না, বা লং প্রসেস যে কিভাবে করব, সাকসেস হব কিনা, এই ধরনের কাজের কারণে আমার মনে হয় ব্যারিয়ার গুলা কাজ করতেছে। কিন্তু কিছু কিছু টিচার অনেকেই করতেছে, অনেকে অনেক প্রজেক্টের সাথে করতেছে। আমার মনে হয় এটাও মানে লং টার্মে 5 or 10 ইয়ার্স এর ভিতরে এটাও ডেভেলপ হবে। আমরাও তাই আশা করি স্যার। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা আসলে কি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য কি ব্যারিয়ার নাকি সুযোগ বলে মনে করেন? সুযোগ। এটা মানে আমি ডেফিনিটলি, আমি অ্যাবসলিউটলি এটা একটা মানে সুযোগ বলে আমি মনে করি। কারণ এর সাথে টেকনোলজি এগিয়ে যাচ্ছে। আমি যদি এই সুযোগটাকে কাজে না লাগাতে পারি, আসলে আমাদের সেক্টরই টিকবে না। আমি সারভাইভ করতে পারবো না মার্কেটে। এবং এটা সুযোগ, আমি ডেফিনিটলি এটা সুযোগ। এটা স্যার, অপরচুনিটি, হিউজ এবার অপরচুনিটি। আপনার একটু ব্যক্তিগত জীবনে চলে যাই। তো ব্যক্তি জীবনে আসলে আপনার এই যে কর্মব্যস্ততা, অবসর সময় পেলে আপনি কি করেন? অনেস্টলি বললে আমার আসলে ঘুম ভালো লাগে। অবসর সময়ে আমি ঘুমাইতেই ভালোবাসি। আর এমনি বছর শেষে একবার আমার ওই যে সমুদ্র, পাহাড় এগুলা দেখতে ভালো লাগে। ট্রাই করি প্রতি বছরে একবার বাইরে যাওয়ার জন্য, আসলে ঘুরতে যাওয়ার জন্যে। আপনার জীবনের এমন কোনো ব্যক্তি আছে যাকে আপনি তার মতো হতে চান, বা তাকে আপনি মনে করেন যে আপনার আইডল, বা ফলো ফলো করেন? এমনি আমার এক চাচা ছিল আসলে, উনি পাবলিকের মানে আমির সাহেব, ফজলুল হক সাহেব। মানে উনি আসলে আমাকে একদম, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, সেখান থেকেই আসলে আমাকে গাইড করতো লাইফে কি করতে হবে না করতে হবে। তার মানে গাইডেন্সটা আসলে আমি ফিল করি আসলে, মানে তার গাইডের ফলে আমি অনেক আসলে উপকৃত হয়েছি, এবং সেটাতে আমি আসলে মানে কাজ করি, ফলো করার চেষ্টা করি। মানে তার জীবন না, বাট তার যে আদেশ, উপদেশ, অ্যাডভাইস গুলো আমি মানে অ্যাডপ্ট করার চেষ্টা করি, এবং সেগুলোতে আমি আসলে অনেক বিপদ থেকে, বা অনেক ডিসিশন যেখানে আমি মানে ডিসিশন নিতে পারতেছিলাম না, সেক্ষেত্রে তার হেল্পফুল হয়েছে আমার জন্য, তার ডিসিশন গুলা বা তার অ্যাডভাইস গুলো আমার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে।
স্যার, আপনি তো ইন্ডাস্ট্রি লাইফও দেখেছেন, আবার এখন একাডেমিক লাইফে আপনি আছেন। তো এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য মনে হয়, বা কোন লাইফটা মানে আপনার কাছে বেটার মনে হয়? খুব জটিল প্রশ্ন। আমি আসলে ইন্ডাস্ট্রি লাইফও প্রচুর মানে এনজয় করতাম। Right. সত্যি কথা বলতে। কারণ আমি মতিন স্পিনিং মিলে প্রায় ২ বছরের মতো কাজ করছি। শুরু থেকে এবং আমি খুব ভাগ্যবান আমি ইরেকশন পিরিয়ড দেখতে পারছি আসলে। কারণ আমার ওইখানে এলকে মুজাহিদ যখন জিএম ছিল সে বলল যে, "আমি আসলে ২০ বছর চাকরি করে আমি মানে দেখছি, ইরেকশন দেখছি। আর তুমি শুরুতেই ইরেকশন দেখতে পারছো।" এবং সেক্ষেত্রে এবং আমার তখন ঈদের ছুটিতে যখন ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত তখন আমার কাছে খারাপ লাগতো আসলে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানে সাউন্ডগুলো আসলে ভালো লাগতো। আমি এনজয় করতাম। আর টিচিং এ আসছি আসলে কিউরিওসিটি বশতই টিচিং এ চলে আসা যে টিচিং এ আসলে টিচিংও এনজয় করি। ছাত্রদের পড়াইতেও আসলে ভালো লাগে। ২ টাই প্যারালালি আসলে আমি এনজয় করি আমার ক্ষেত্রে। অনেকে আছে যে টিচিং এ একটু রিল্যাক্সে থাকবে বা এইজন্যে আসা। কিন্তু আমি আসলে টিচিং এ এই রিল্যাক্সেশন এর জন্য কিন্তু কখনো আসি নাই। এই মানে এসে পড়ছি হঠাৎ করে এবং আমার জব কিন্তু আসলে শুরুতে ড্যাফোডিলেই। সেই ২০০৮ সালের দিকে আমি ফার্স্ট আমাকে রিক্রুট করে ড্যাফোডিলে। ড্যাফোডিলে আমি ১ম জয়েন করি লেকচারার হিসাবে। অ্যা মানে আসলে এরপর ড্যাফোডিলের চাকরিও এনজয় করছি। বর্তমানে যেখানে আছি ছাত্রদের পড়াইতেও কিন্তু আসলে যথেষ্ট ভালো লাগে। বাট ফ্যাক্টরিও আমাকে ভালো লাগে। কারণ ওইখানেও ইন্ডাস্ট্রিগুলা নিত্য নতুন আছে। আমার কমান্ড অনুযায়ী কাজ হচ্ছে। আমি সেটিং গুলা করতেছি, আমি চেঞ্জ করতেছি, আমি ডেটা এনালাইসিস করতেছি। তো সেটাও আসলে খুব এনজয়েবল। দুটাই আমার কাছে আসলে ভালো লাগে সত্যি কথা বলতে। আম, আপনার ফ্যামিলি লাইফ নিয়ে যদি কিছু বলেন। আ আমার ২ ছেলে ১ মেয়ে। ছেলে বড়জন 6 এ পড়ে। ছোট ক্লাস 4 এ পড়ে আর মেয়ে ২.৫ বছর। আমার ওয়াইফ হাউসওয়াইফ। তো এই আপনার টিচিং, রিসার্চ, তারপরে আরো অনেক দায়িত্ব, এই দায়িত্বের মাঝে ফ্যামিলিতে কিভাবে সময় দেন বা কিভাবে সময়টা ম্যানেজ করেন? এদিক থেকে আসলে আমার ফ্যামিলি ডিপ্রাইভই হচ্ছে। কারণ আমি আসলে যে ইউনিভার্সিটি বা রিসার্চ বা এই কাজেই ব্যস্ত থাকি। সকালে আসি একদম সন্ধ্যায় চলে যাই। এদিক থেকে আসলে সত্যি কথা বলতে আমার ওয়াইফ সেই আসলে বাচ্চাদের পড়াশোনা মানে এভরিথিং সেই টেক কেয়ার করতেছে। এদিক থেকে আসলে আমার কোনো কন্ট্রিবিউশন নাই। আমি শুধু আসলে তাদের ফাইন্যান্সিয়াল দিকটাই দেখা হয়। কিন্তু আসলে এদিক থেকে আমার মনে হয় যে তারা ডিপ্রাইভ হচ্ছে। ডিপ্রাইভ হচ্ছে, কিন্তু তাহলে কি আপনি সব ক্রেডিট আপনার ওয়াইফকে দিতে চান? এক্সাক্টলি সো অ্যাবসোলিউটলি। সুইট। স্যার, আমরা এখন র‍্যাপিড ফায়ার আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো এখানে খুব ছোট্ট করে আমরা ছোট্ট করে কোয়েশ্চেন করব। আপনাকে খুব ছোট্ট করে দ্রুত উত্তর দিতে হবে। আ এক কথায় বুটেক্স। Excellence of higher studies for textile, especially textile engineering. বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি। Is the grooming industry. একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টের সবচেয়ে ভালো গুণ থাকা প্রয়োজন। তার ধৈর্য থাকতে হবে, তার সততা থাকতে হবে এবং আমার মনে হয় মানবিক দিকেও সে অনেক বেশি থাকা উচিত। একটি বই আমি সাজেস্ট করব একজন স্টুডেন্টকে। আহ, যদি একটি বই হয় তাহলে আসলে মানে আমি যাই না সে আসলে কোরআন সুন্নাহর আলোকে কোরআন শরীফকে বোঝা সেই অনুযায়ী যদি সে জীবন পরিচালনা করে সে আসলে মানে অনেক দূর যেতে পারবে। আর এমনি ডেল কার্নেগির রচনা সমগ্র যেটা আছে সেটা সে পড়তে পারে আসলে তার বিভিন্ন ডেভেলপমেন্ট করার জন্য একদম মোটিভেশনাল হিসাবে। অতীতে যদি ফিরে যেতে চাই, কত বছর আগে ফিরে যেতে চাই, কেন? আসলে আমি একদম আমি 3-4 এ যখন পড়তাম ওইটাই আমার কাছে মনে হতো সবচেয়ে ভালো। কারণ বিকালে খেলবো, কোনো টেনশন নাই, পড়াশোনার মানে ওরকম চাপ নাই বা কোনো প্রেশার নাই। ওই এজটাই আমার কাছে খুব ভালো লাগে। মানে প্রেশারলেস লাইফ। যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়তে চায় বা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বর্তমান, তাদের জন্য আপনার ৩টা উপদেশ, বেশিও হতে পারে বাট এট লিস্ট ৩টা উপদেশ। তাদেরকে আসলে ওই একাডেমিকের পাশাপাশি তাদেরকে বিভিন্ন সফট স্কিল গড়ে তুলতে হবে। মানে আমি আগেও যেটা বললাম আর্লিয়ার সফট স্কিলে তাকে এক্সপার্ট হইতে হবে। তার কমিউনিকেশন স্কিল ভালো হইতে হবে, ফ্লুয়েন্সি অফ ইংলিশ ভালো হইতে হবে। আর সবচেয়ে হলো যে তার সততা, নৈতিকতা এবং মানবিক ইঞ্জিনিয়ার হতে হবে। আমাদের অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে কিন্তু আমরা মানবিক টেক্সটাইল ইঞ্জিনিয়ার চাই। মানুষের জন্য কাজ করবে, তার ভেতরে মনুষ্যত্ব মানবতাবোধ থাকে। কারণ সে যখন ইন্ডাস্ট্রিতে যাবে এই মনুষ্যত্ব মানবতাবোধ না থাকলে সে সবাইকে নিয়ে মানে এগিয়ে যেতে পারবে না। আপনার চোখে বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎ?
বা টেক্সটাইল সেক্টরের ভবিষ্যৎ? যদিও এই মোমেন্টে একটু মানে গ্যাস ক্রাইসিস হচ্ছে, আমাদের পাওয়ার ইউটিলিটি হচ্ছে, কিন্তু লং টার্মে আসলে আমার মনে হয় টেক্সটাইল সেক্টর একটা মানে খুবই ভালো একটা সেক্টর হবে, ফ্লারিস্ট একটা সেক্টর হবে। এবং আমরা বর্তমানে যে কাজটা করি কমিউনিটি টেক্সটাইল, সেই কমিউনিটি টেক্সটাইল থেকে বের হয়ে আমার মনে হয় আমরা স্মার্ট টেক্সটাইল বা টেকনিক্যাল টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইল বা টেক্সটাইল কম্পোজিটে শিফট হওয়ার একটা হিউজ অপরচুনিটি আছে। সর্বশেষ কোশ্চেন, আমাদের তরুণ শিক্ষার্থী বা তরুণ গ্রাজুয়েটদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ পরামর্শ আজকের এই প্রোগ্রামের জন্য? না, ওটা তো ওই আর্লি হয়ে গেল, মানে আমাদের যে তরুণ গ্রাজুয়েটরা আসবে তারা যেন একই কথা আমি বারবার বলবো, মানবিক ইঞ্জিনিয়ার হয়, মানবিক হয় মানুষের ক্ষেত্রে, তাদের যেন সততা নৈতিকতা থাকে এবং আমাদের দেশকে আসলে এগিয়ে নিতে হবে, মানে দেশকে ভালোবাসতে হবে। এই দেশ আমাদের, এই দেশ কিন্তু আমাদের অনেক অনেক কিছু দিয়েছে, তাই না? আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশ পেয়েছি। তো এই দেশের এগিয়ে নেওয়ার জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদের ভিতরে এই সততা থাকতে হবে। আমাদের বর্তমানে দেশে যে ক্রাইসিস, আমাদের অনেস্টির একটা বিশাল গ্যাপ, আমাদের তরুণরা আশা করি এই গ্যাপ পূরণ করবে। তারা ন্যায় সততা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরাও সেই আশাবাদ রাখি স্যার। আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট কোনো এক সময়ে নতুন এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমাদের আবার কথা হবে। ধন্যবাদ টেক্সটাইল টেন্টকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি টেক্সটাইল টেন্টের সফলতা কামনা করি। টেক্সটাইল টেন্ট এগিয়ে যাবে, টেক্সটাইল সেক্টরের নিউজ নিয়ে, টেক্সটাইলের বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে তারা এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার।